আচ্ছা, আমরা যদি আমাদের চারপাশের দৈনন্দিন জীবনের দিকে একটু তাকাই, কি দেখতে পাই বলুন তো? ছোট ছোট দোকান, স্থানীয় কারখানা কিংবা হয়তো পাড়ার মোড়ের ওই ওয়ার্কশপগুলো, তাই না? এগুলোই কিন্তু ভারতের অর্থনীতির আসল ছবিটা তুলে ধরে। আর এরাই হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, আমাদের সেই সব অনামী নায়কেরা। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, আমরা তো সবাই জানি যে ভারতের সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয় কৃষিক্ষেত্রে, কিন্তু এর ঠিক পরে দ্বিতীয় স্থানে কোন সেক্টরটা আছে, কোন ক্ষেত্রটা কোটি কোটি মানুষের রুটি রুজির যোগান দিচ্ছে? একটু ভেবে দেখুন তো। উত্তরটা হলো দেশের প্রায় 63 মিলিয়ন, 6,30,00,000-এরও বেশি মাইক্রো, স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ, সংক্ষেপে যাকে আমরা বলি এমএসএমই। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এরাই হলো ভারতের অর্থনীতির আসল শিরদাঁড়া, আমাদের সেই অনামী নায়কেরা। তো এই যে আমরা এদেরকে নায়ক বলছি, এদের শক্তিটা ঠিক কোথায় সেটা বোঝার আগে চলুন প্রথমে জেনে নিই এই এমএসএমই জিনিসটা আসলে কি, এরা কারা। দেখুন, এমএসএমই এই শব্দটা আসলে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের একটা শর্ট ফর্ম। খুব সহজ করে বললে এগুলো হলো সেই সব ব্যবসা যেগুলোকে তাদের আকার বা সাইজ অনুযায়ী এই তিনটে ভাগে ভাগ করা হয়। আর এই সাইজটা মাপা হয় মূলত দুটো মাপকাঠিতে, একটা হলো বিনিয়োগ আর অন্যটা বার্ষিক টার্নওভার। যেমন ধরুন, কোনো ব্যবসার বিনিয়োগ যদি ১ কোটি টাকার নিচে আর টার্নওভার ৫ কোটির নিচে থাকে, তবে সেটা হলো মাইক্রো। এই সীমাটা বেড়ে যখন বিনিয়োগে ১০ কোটি আর টার্নওভারে ৫০ কোটি হয়, তখন সেটা স্মল। আর সর্বোচ্চ অর্থাৎ ৫০ কোটি বিনিয়োগ আর ২৫০ কোটি টার্নওভার পর্যন্ত ব্যবসাকে বলা হয় মিডিয়াম। এই নিয়মটা সহজ করার একটা বড় কারণ আছে, যাতে ব্যবসাগুলো বড় হওয়ার ভয় না পেয়ে নিশ্চিন্তে নিজেদের বিস্তার করতে পারে। বেশ, পরিচয় তো হলো। এবার তাহলে আসা যাক আসল কথায়। এই নায়কদের সুপার পাওয়ারগুলো কি কি? ঠিক কী কারণে এরা ভারতের অর্থনীতির জন্য এতটা গুরুত্বপূর্ণ? চলুন এক এক করে দেখা যাক। প্রথম আর সবচেয়ে বড় সুপার পাওয়ারটা হলো কর্মসংস্থান তৈরি করা। জানেন কি, এই এমএসএমই সেক্টরটা ভারতে কত লোকের কর্মসংস্থানের সুযোগ করে দেয়? ১১ কোটিরও বেশি। সংখ্যাটা একবার ভাবুন। দেশের কৃষিক্ষেত্রের পরেই এই ছোট আর মাঝারি উদ্যোগগুলোই কিন্তু কোটি কোটি পরিবারের আয়ের প্রধান উৎস। এরপর আসা যাক দেশের অর্থনীতিতে এদের অবদানের কথায়। ভারতের মোট জিডিপি দেশের মোট যা আয়, তার প্রায় ৩০% আসে এই এমএসএমই সেক্টর থেকে। অর্থাৎ দেশের অর্থনীতির প্রায় ১/৩ এদের কাঁধে ভর করে চলে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, তাই না? আর শুধু দেশের ভেতরেই নয়, বিদেশের বাজারেও এদের দারুণ দাপট। ভারত থেকে মোট যা রপ্তানি হয় তার প্রায় ৪৫% আসে এই এমএসএমইগুলোর হাত ধরে। ভাবা যায়, আমরা যে গর্ব করে বলি মেড ইন ইন্ডিয়া, সেই ট্যাগলাইনটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার আসল কারিগর কিন্তু এরাই। কিন্তু এদের প্রভাব কিন্তু শুধু এই সংখ্যাতেই সীমাবদ্ধ নয়। একেবারে তৃণমূল স্তর থেকে নিত্য নতুন আইডিয়া বা ইনোভেশন উঠে আসছে এদের হাত ধরেই। বড় বড় ইন্ডাস্ট্রিগুলো এদের সাপোর্টের উপর নির্ভর করে চলে, আর দেশের সাপ্লাই চেইনকে মজবুত রাখে এরাই। এদের প্রভাবের আরেকটা দারুণ দিক হল সামাজিক উন্নয়ন। অনেকেই ভাবেন ব্যবসা মানেই শহরকেন্দ্রিক, কিন্তু জানেন কি, প্রায় ৫১% এমএসএমই গ্রামের দিকে অবস্থিত। এর মানে হল এরা শুধু শহরের অর্থনীতিকেই নয়, গ্রামের অর্থনীতিকেও চাঙ্গা করে তুলছে। আর প্রায় ২০% এমএসএমইর মালিক হলেন মহিলা, যা নারী ক্ষমতায়নের জন্য একটা বিরাট পদক্ষেপ। তো এতক্ষণ তো আমরা এদের সুপার পাওয়ারের কথা শুনলাম, কিন্তু সব হিরোর গল্পেই তো কিছু বাধা থাকে, তাই না? এদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। এত সম্ভাবনা থাকার সত্ত্বেও এদের চলার পথটা কিন্তু একদমই সহজ নয়। চলুন এবার এদের চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলা যাক। এদের একটা খুব অদ্ভুত কিন্তু বড় সমস্যাকে অর্থনীতিবিদরা বলেন ডোয়ারফিজম, বামনত্ব। ব্যাপারটা হলো, ভারতের ৯০%-এরও বেশি এমএসএমই তারা মাইক্রো হয়ে থেকে যায়। তারা ইচ্ছেকৃতভাবে বড় হতে চায় না, কারণ ব্যবসাটা একটু বড় হলেই অনেক সরকারি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায় আর নিয়মকানুনের চাপও বেড়ে যায়। ফলে তারা ছোট থেকে যাওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করে। এই বামনত্ব ছাড়াও আরও অনেক বাধা আছে, যেমন জটিল সরকারি নিয়মকানুনের ফাঁস, যাকে অর্থনীতিবিদরা মজা করে বলেন রেগুলেটরি কোলেস্টেরল। এমন সব নিয়ম যা অর্থনীতির গতিকে আটকে রাখে। এর সাথে আরও অনেক সমস্যা জড়িয়ে আছে, যেমন পুরনো টেকনোলজি বা বড় কোম্পানিগুলোর সাথে অসম প্রতিযোগিতা। কিন্তু সবচেয়ে বড় দুটো বাধা হল টাকার যোগান আর সময়মতো পেমেন্ট পাওয়া।
ভাবুন তো, একটা ছোট ব্যবসা হয়তো মাল ডেলিভারি করে দিয়েছে, কিন্তু তার পেমেন্ট পেতে যদি কয়েক মাস লেগে যায়, তাহলে তার পক্ষে টিকে থাকাই তো কঠিন হয়ে পড়ে। এই দেরিতে পেমেন্ট পাওয়ার সমস্যাটা বহু এমএসএমইর কোমর ভেঙে দেয়। আর এই টাকার সমস্যাটা যে কতটা সিরিয়াস, সেটা এই সংখ্যাগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবে। এমএসএমইদের লোনের চাহিদা আছে প্রায় 32.5 লক্ষ কোটি টাকার, আর তারা ফর্মাল সোর্স মানে ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাচ্ছে মাত্র 14.5 লক্ষ কোটির মতো। মানে তাদের যা প্রয়োজন তার অর্ধেকেরও কম তারা পাচ্ছে। এই বিরাট গ্যাপটাই তাদের বড় হওয়ার পথে সবচেয়ে বড় একটা দেয়াল তুলে দিয়েছে। তবে গল্পে যখন ভিলেন আছে, তখন সাহায্যের জন্য তো কেউ এগিয়ে আসবে, তাই না? এক্ষেত্রে সরকার কিন্তু এই নায়কদের একা লড়তে দেয়নি। এই বাধাগুলো দূর করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। চলুন এবার সেই সাপোর্টের দিকটা একটু দেখে নিই। আসলে এই সেক্টরের উপর সরকারের নজর কিন্তু আজকের নয়, একেবারে 50-এর দশক থেকেই এর জন্য আলাদা অফিস ছিল। তারপর একটা বড় পদক্ষেপ নেওয়া হয় 2006 সালে, যখন এমএসএমইডি আইন এনে এদেরকে প্রথম একটা ফর্মাল স্বীকৃতি দেয়া হয়। আর লেটেস্ট হলো 2020 সালের সেই নতুন সংজ্ঞা, যার মূল উদ্দেশ্যই হলো যাতে এরা নির্ভয়ে বড় হতে পারে। বর্তমানে সরকার মূলত 3টে বড় সমস্যার সমাধানের উপর জোর দিয়েছে। 1. রেজিস্ট্রেশনের হয়রানি কমানো, যার জন্য আছে সহজ উদ্যম পোর্টাল। 2. টাকার সমস্যা, যার জন্য কোল্যাটেরাল ফ্রি লোনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ কোনো কিছু বন্ধক না রেখেই লোন পাওয়ার সুযোগ। আর 3. বাজার খুঁজে পাওয়া, যার জন্য তৈরি হয়েছে জেম পোর্টাল, যেখানে তারা সরাসরি সরকারি দপ্তরে নিজেদের জিনিস বিক্রি করতে পারে। মুদ্রা যোজনা এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মতো স্কিমগুলো ঠিক এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, যাতে এমএসএমইরা কোনো গ্যারান্টি ছাড়াই সহজে লোন পেতে পারে এবং মূলধনের অভাবে তাদের স্বপ্ন যেন থেমে না যায়। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম? এই নায়কদের ভবিষ্যৎ কি? সত্যি বলতে কি, এদের ভবিষ্যতের সাথে কিন্তু গোটা ভারতের ভবিষ্যৎ জড়িয়ে আছে। চলুন শেষ পর্যায়ে এসে আমরা এই কানেকশনটা বোঝার চেষ্টা করি। ভারত যে বড় বড় স্বপ্নগুলো দেখছে, যেমন $5 ট্রিলিয়ন অর্থনীতি হওয়া বা আত্মনির্ভর ভারত গড়ে তোলা, এই সবগুলোর রাস্তা কিন্তু এই এমএসএমই সেক্টরের মধ্যে দিয়েই যায়। এদেরকে যদি আমরা বড় হওয়ার সুযোগ করে না দিই, তাদের সমস্যাগুলো সমাধান না করি, তাহলে ওই বড় লক্ষ্যগুলোতে পৌঁছানো কিন্তু প্রায় অসম্ভব। কাজেই শেষ প্রশ্নটা কিন্তু এটাই, এই যে কোটি কোটি ছোট ব্যবসা, যাদের মধ্যে লুকিয়ে আছে বিশাল স্বপ্ন আর সম্ভাবনা, ভারত কি পারবে তাদের সেই আসল পোটেনশিয়ালটাকে আনলক করতে? পারবে কি এদের শক্তিকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎকে আরও মজবুত করতে? উত্তরটা কিন্তু কোনো একজনের হাতে নেই, এটা নির্ভর করছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর।